ঢাকা শহর তখনও ঘুমায়নি। গভীর রাত। সেনানিবাসের দিকে তাকালে মনে হচ্ছিল কিছু একটা ঘটছে, অথচ কিছুই দেখা যাচ্ছে না। বাতাস ভারী কিন্তু শব্দহীন। প্রধান উপদেষ্টা কার্যালয়ের জানালার সামনে দাঁড়িয়ে ডক্টর ইউনূস নীরবে আকাশের দিকে তাকিয়েছিলেন। তার চারপাশে কেবল ছায়া। সেই ছায়ার নিচে নীরবতার গভীরে বাংলাদেশ এক নতুন অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে, একটি ক্ষেপণাস্ত্র যুগের সূচনায়। তুরস্কের তৈরি কাসিরগা ৩০০ কিলোমিটার রেঞ্জের মাল্টিপল রকেট লঞ্চার বাংলাদেশে ঢুকে গেছে অতি গোপনে। আন্তর্জাতিক নজরদারির চোখ ফাঁকি দিয়ে এক অভিশপ্ত ডেলিভারি হয়ে গেছে, সবার অলক্ষ্যে। তবে সেটি ছিল কেবল একটা বড় খেলার প্রথম শুরু। আগামী ৮ জুলাই ঢাকায় পা রাখবেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবির চেয়ারম্যান অধ্যাপক হালুক গর্গান। এটি তার প্রথম বাংলাদেশ সফর। কিন্তু এটি নিছক সৌজন্যমূলক সফর নয়, এটি এক রুদ্ধদ্বার গেম প্ল্যানের সূচনা। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন তিনি বৈঠক করবেন বাংলাদেশের সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল তিনি সরাসরি সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। যে সাক্ষাৎটি হতে যাচ্ছে এই শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কূটনৈতিক বৈঠকগুলোর একটি। বিশ্লেষকদের মতে এই সফরের পেছনে শুধু প্রতিরক্ষা সহযোগিতা নয়, বরং একটি গভীর ভূ রাজনৈতিক কৌশলও কাজ করছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিজেই এই আলোচনা পর্যবেক্ষণ করছেন। বিশ্লেষকরা বলছেন এরদোয়ান বিশ্বাস করেন ২১শ শতাব্দীর সবচেয়ে বড় যুদ্ধ হবে বঙ্গোপসাগর ঘিরে। যেই দেশের নিয়ন্ত্রণ থাকবে এই উপসাগরে, ভবিষ্যতের অর্থনীতি, বাণিজ্য এবং নিরাপত্তার উপর তারই কর্তৃত্ব থাকবে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম কৌশলগত খেলোয়াড়। আয়তনে নয়, ভৌগোলিক অবস্থানেই যে দেশের গুরুত্ব তৈরি হয়ে যায়, বাংলাদেশ তার জলজলে উদাহরণ। এবং এরদোয়ানের মতে এই অঞ্চলের আসন্ন কৌশলগত পালাবদলের নায়ক হচ্ছেন এক অবিস্মরণীয় ব্যক্তি, ডক্টর ইউনূস, যিনি সশস্ত্র বিপ্লব নন, এক গভীর কূটনৈতিক বিপ্লব ঘটাচ্ছেন। মিষ্টি হাসি দিয়ে বিশ্ব জয় করে নিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে তুলেছেন। তুরস্কের রকেটসান সংস্থা তৈরি করেছে মিজরাক ইউ নামের এক ভয়ঙ্কর এন্টি ট্যাঙ্ক মিসাইল, ১৬ কিলোমিটার রেঞ্জ। বাংলাদেশ চায় সেটি, শুধু কিনতে নয়, বাংলাদেশ তৈরি করতে চায় সেটি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে। ভারতের গোয়েন্দা বিশ্লেষকরা আতঙ্কিত। তারা জানে বাংলাদেশের হাতে এত দূরপাল্লার এবং উন্নত এন্টি ট্যাঙ্ক মিসাইল মানে উত্তর পূর্ব ভারতীয় ফ্রন্ট এখন সরাসরি ঝুঁকির মধ্যে। এখনও পর্যন্ত বাংলাদেশের চীন, রাশিয়া ও পাকিস্তান থেকে আনা এন্টি ট্যাঙ্ক মিসাইলের রেঞ্জ ২ থেকে ৩ কিলোমিটার। হঠাৎ যদি তা হয়ে যায় ১৬ কিলোমিটার, ভারতের গোয়েন্দা মহলের প্রশ্ন, তাহলে কি সীমান্ত জুড়ে বাংলাদেশ গড়ে তুলছে এক নতুন মিনিয়েচার আয়রন ওয়াল? তুরস্কের প্রস্তাব আরও বিস্ময়কর। তারা চায় বাংলাদেশে তৈরি হোক ৩ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ১০ কিলোমিটার রেঞ্জের করকাক ও গকবার, ২০ কিলোমিটার হিসার A+, ৪০ কিলোমিটার হিসার O+, সিপার S1, সর্বশেষ ১০০ কিলোমিটার ওপরে সিপার সিস্টেম। এই প্রস্তাবে শুধু বিক্রি নয়, সরাসরি প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। ঢাকায় বসেই বাংলাদেশ করবে নিজের মিসাইল, নিজের ড্রোন, নিজের আকাশ প্রতিরক্ষা বলয়। বিশ্লেষকদের মতে আধুনিক বিশ্বের ভূ রাজনীতিতে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকা বিস্ময়কর ও আত্মঘাতী। বাংলাদেশের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ কেন এতদিন এয়ার ডিফেন্স পায়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক বিশ্লেষক সরাসরি বলছেন ভারত ঘেঁষা একটি প্রভাবশালী লবি দীর্ঘদিন ধরে বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে আধুনিকায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এখন প্রফেসর ইউনূস নেতৃত্বাধীন সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপোষ নয়। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় নিয়ে ভারত হয়তো অসন্তুষ্ট হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এটি এখন এক অবিলম্বিত জাতীয় নিরাপত্তা ইস্যু। বিশেষ করে সাইবার ড্রোন যুগে, যেখানে শত্রুপক্ষ মুহূর্তেই আকাশপথে হামলা চালাতে পারে, সেখানে বাংলাদেশকে আর পেছনে থাকা চলবে না। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ইতোমধ্যেই সম্ভাব্য ৩টি জায়গায় মিসাইল ও ড্রোন তৈরির কারখানা স্থাপনের প্রাথমিক নকশা করেছে। ঢাকা, কুমিল্লা ও যশোর, এই ৩ জায়গা হতে পারে ভবিষ্যতের সামরিক প্রযুক্তি হাব। তুরস্ক চাইছে কারখানা স্থাপনা ও প্রশিক্ষণে একযোগে কাজ করতে। তারা শুধু মেশিন দেবে না, দেবে মস্তিষ্কও, ইঞ্জিনিয়ার, ডিজাইনার, এক্সপার্ট। এদিকে বাংলাদেশের তরুণ প্রকৌশলীরা সশস্ত্র বাহিনীর প্রযুক্তি শাখায় আগ্রহ দেখাচ্ছেন হঠাৎ। বিশেষত মেকানিক্যাল ও অ্যারোনটিক্যাল বিভাগের শত শত মেধাবী শিক্ষার্থী অংশ নিতে চান এই প্রতিরক্ষা বিপ্লবে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যদি বাংলাদেশে সামরিক কারখানা গড়ে তোলা হয় তুরস্কের সহায়তায়, তাহলে এটি হবে এই অঞ্চলের ইতিহাস পাল্টে দেওয়া এক ঘটনা।
শুধু অস্ত্র কিনেই নয়, বাংলাদেশ এবার সেই অস্ত্র নিজেই বানাবে, রপ্তানিও করতে পারবে ভবিষ্যতে। এর মানে ভারত ও মিয়ানমারের মতো প্রতিবেশীদের সামনে বাংলাদেশ হয়ে উঠবে এক সমীহ জাগানো প্রতিপক্ষ, বিশেষ করে যখন এই দেশগুলো নিজেরাই নানা অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের মতে, তুর্কি প্রযুক্তি, বাংলাদেশের মানব সম্পদ ও কৌশলগত অবস্থান একত্র হলে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যই পাল্টে যেতে পারে। এই শিল্প কেবল যুদ্ধের নয়, বরং গবেষণা, কৌশল এবং কূটনৈতিক শক্তি হিসেবেও বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই সামরিক কারখানাগুলো হবে মেড ইন বাংলাদেশ স্বপ্নের বাস্তব রূপ। আর এই উদ্যোগের নেতৃত্ব দিতে চাচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, যার কৌশল এখন আর কেবল অর্থনীতিতে সীমাবদ্ধ নেই, বরং ছড়িয়ে পড়েছে দেশের প্রতিরক্ষা ও স্বাধীনতার গর্বিত বৃত্তেও। ভারত জানে বাংলাদেশ চীন, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। এখন তুরস্ক যোগ দিলে চতুর্থ কোণ বন্ধ হয়ে যাবে। তখন একদিকে চীন, একদিকে পাকিস্তান, আর নিচে বাংলাদেশ। ভারতের দৃষ্টিকোণ থেকে এক চূড়ান্ত নিরাপত্তা দুঃস্বপ্ন। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ভারত এই চতুর্মুখী কৌশলগত ঘেরাওয়ের মুখে ভীষণ চাপে পড়েছে। সীমান্তে যুদ্ধ নয়, কিন্তু ভূরাজনৈতিক ছায়া অবরোধ তৈরি হয়ে গেছে। দিল্লিতে আলোচনায় ঘুরে ফিরে আসছে একটাই শব্দ, বাংলাদেশ এখন আর ছোট কোনো খেলোয়াড় নয়। মোদীর নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ইতিমধ্যে স্পেশাল টাস্ক ফোর্স পাঠিয়েছেন নর্থ ইস্টের সীমান্তে। বাড়ানো হয়েছে ড্রোন নজরদারি। সিকিম থেকে ত্রিপুরা পর্যন্ত সেনা ও বিএসএফ এর প্যাটার্ন বদলে ফেলা হয়েছে। বর্ধিত নজরদারির পাশাপাশি গোয়েন্দা দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবর্তন পর্যবেক্ষণ করার জন্য। কলকাতা ও গুয়াহাটির সংবাদ মাধ্যমগুলো হেডলাইন করেছে, বাংলাদেশ নিচ্ছে ভয়ঙ্কর রূপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এক ধরনের সাইলেন্ট সাইকোসিস। নাগরিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও উৎকণ্ঠা। অনেকে প্রশ্ন করছেন, আমরা কি নতুন এক অঞ্চলের উদয় প্রত্যক্ষ করছি? ৮ জুলাই আসছে, এক অজানা দিন। অধ্যাপক হালুক গর্গান পা রাখবেন ঢাকায়। বৈঠক করবেন, কাগজ ছাপা হবে, প্রস্তাব উত্থাপন হবে, কিছু একটা সইও হতে পারে। কিন্তু আসল চুক্তি কি সেদিনই হবে, নাকি আরও কিছু ছায়া কূটনীতি বাকি থাকবে? তুরস্কের প্রতিনিধির এই সফরকে ঘিরে রাডার জুড়ে বাড়ছে স্পন্দন। ওয়াশিংটন, দিল্লি, বেইজিং সবাই জানে এই সফরের পরে আর কিছুই আগের মতো থাকবে না। ভারতের দিল্লিতে তখন উদ্বিগ্ন মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপচাপ বসেছিলেন। ঘুরে ঘুরে বলছিলেন একটাই কথা, ঘিরে ফেলা হচ্ছে ভারতকে। অন্যদিকে রাতের ঢাকায় বাতাস হালকা ঠান্ডা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে দাঁড়িয়ে আছেন প্রফেসর ইউনূস। তার পেছনে কিছু তরুণ অফিসার দাঁড়িয়ে, সবার চোখে দেশপ্রেমের উন্মাদনা। ডক্টর ইউনূস শুধু একবার মাথা ঝাঁকালেন। তার কণ্ঠে স্পষ্ট বার্তা, আমরা যুদ্ধ চাই না, কিন্তু দেশ রক্ষার দায়িত্বের সেরা প্রস্তুতি রাখার কোনো বিকল্প নেই। তারপর তিনি তাকালেন পূর্ব দিগন্তের দিকে। সেখানে হয়তো নতুন ইতিহাসের সূর্যটা উঠে আসছে ধোঁয়ার আড়ালে।